প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আবার নতুন করে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। এই মহামারীর ভিতরে সরাসরি ক্লাস সংযুক্ত না হয় আমি অনলাইনে আবার তোমাদের মধ্যে ক্লাস শুরু চলে এসেছি। শোলকুপা কাছাকাছি মাধ্যমিক বিদ্যালয় শোলকুপা ঝিনাইদহ থেকে আমি আজকে তোমাদের নতুন একটা টপিকস নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। আমি এর আগে ট্রান্সফরমেশনের জন্য যে ক্লজটা প্রয়োজনীয় ছিল সেটা নিয়ে আলোচনা করছিলাম। আজকে তোমাদের সেন্টেন্স নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে আমরা ট্রান্সফরমেশনের যে কমপ্লেক্স টু সিম্পল এবং কম্পাউন্ড টু সিম্পল আছে সেটা নিয়ে তোমাদের আমি আজকে দেখাবো। আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটি উপভোগ করবে। তাহলে আমি চলে যাচ্ছি মেইন ক্লাসে। আমার প্রথমে আমি তোমাদের দেখাবো সেন্টেন্স। সেন্টেন্স অর্থাৎ বাক্য। এই বাক্য গঠন করতে হলে আমাদের একটা বাক্য থেকে আরেকটা বাক্য কিভাবে গঠন করতে হবে সেই সম্পর্কে আমি তোমাদের আজকে ধারণা দেবো। সেটা হচ্ছে আমাদের সেন্টেন্স ট্রান্সফরমেশনের ভাষায় আমরা যদি বলি তাহলে সেন্টেন্স তিন প্রকারের সেন্টেন্স। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা জেনে নিই যে সিম্পল সেন্টেন্স কাকে বলে, তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে। তাহলে সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। তাকে আমরা সিম্পল সেন্টেন্স বলি। অর্থাৎ একটি সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকলে আমরা সেটা ধরে নেব সিম্পল সেন্টেন্স। যেমন the boys play football. The boys play football. এখানে একটি সাবজেক্ট আছে এবং একটি ফাইনাইট ভার্ব আছে। তাহলে আমরা এটা বুঝতে পারতেছি কি যে এটা একটা সিম্পল সেন্টেন্স। আমরা এবার চলে যাব কমপ্লেক্স সেন্টেন্সে। সেন্টেন্সগুলো একটু মনোযোগ সহকারে দেখবে যাতে করে আমরা পরবর্তীতে কমপ্লেক্স টু সিম্পল এবং কম্পাউন্ড টু সিম্পল এবং ভাগ করে পরবর্তীতে সেন্টেন্সগুলো আছে সেটা আমরা দেখব। যদি এগুলো আমরা দেখতে পারি বা ভালো করে বুঝতে পারি তাহলে ওইটা করতে আরো সহজ হবে। আশা করি তোমরা মনোযোগ সহকারে এগুলো বুঝবে এবং দেখবে। এবার আমি চলে যাব কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ জটিল বাক্য। এই জটিল বাক্য কাকে বলে আমরা এখন দেখব। যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব কাকে বলে আমি আগেই ক্লাসে আলোচনা করেছিলাম। ফাইনাইট ভার্ব ও এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। ক্লজ আমি আগে ক্লাসে দেখিয়েছিলাম। ক্লজ থাকে, তাকেই আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। তাহলে আমাদের যে
ডেফিনিশনটা আসলে সেটা আমরা একটু বলবো এবং এর সাথে আমি একটা উদাহরণ দিয়ে আরো ভালো করে বুঝিয়ে দেবো যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে এবং তার সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে, তাহলে আমরা সেটাকে বলবো কমপ্লেক্স সেন্টেন্স। সাবঅর্ডিনেট ক্লজটা কি রকম, যে সেন্টেন্সটা যে ক্লজটা প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না তাকেই আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি। তাহলে উদাহরণ দেখি, although he is poor, যদিও সে গরিব, he is honest, যদিও সে গরিব সে হয় সৎ। আমরা একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে কোনো ব্যাপার না। তাহলে সেটাই আমরা ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ একটাও থাকতে পারে একাধিকও থাকতে পারে, কিন্তু এখানে একটি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে, তাহলে আমরা সেটাকে বলবো কি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আশা করি কমপ্লেক্স সেন্টেন্সে কোনো কমপ্লেক্সন থাকবে না। আমি এবার চলে যাব কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ যৌগিক বাক্য। যৌগিক বাক্য কাকে বলে আমরা সেটা দেখব। কম্পাউন্ড সেন্টেন্স যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজকে and or but ইত্যাদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হলে, যে সেন্টেন্সে এক বা একটি প্রিন্সিপাল ক্লজ যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজকে and or but ইত্যাদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হলে, অর্থাৎ আমাদের প্রিন্সিপাল ক্লজ থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে। আবার এখানে আমি আলাদা করে পদ্ধতি বলা যায় যে এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজকে and or but ইত্যাদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হলে সেটাকে আমরা বলবো আমরা তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলবো। যদি আমি উদাহরণ সহকারে দেখাই তাহলে এরকম আসতে পারে যে he is rich, he is poor but he is honest, এরকম আমরা বলতে পারি। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা প্রিন্সিপাল ক্লজ, একই সাবজেক্ট ভার্ব ফাইনাইট ভার্ব, অর্থাৎ এর মাঝে কি যুক্ত হয়েছে কোঅর্ডিনেটিং কনজাংশন বাট যুক্ত হয়েছে। এই কারণে আমরা এটাকে বলবো যে এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা বলতে পারি যে এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজ কে যদি কোঅর্ডিনেটিং কনজাংশন and or but yet therefore কনজাংশন গুলো এইগুলো দ্বারা যদি দুটি ক্লজকে যুক্ত করে, দুটি প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে, তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আশা করি সেন্টেন্সের বিষয়গুলো ভালো করে বুঝতে পেরেছো। আমি এবার চলে যাব মূল ট্রান্সফরমেশনে। আমাদের মূল ট্রান্সফরমেশন হচ্ছে
অনেক কিছু আছে, সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড, কম্পাউন্ড টু সিম্পল, এরকম অনেক কিছু আছে। তাহলে আমি পর্যায়ক্রমে সবগুলো দেখাবো। আমি আজকে তোমাদের দেখাবো হচ্ছে কমপ্লেক্স টু সিম্পল কিভাবে করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। কমপ্লেক্স টু সিম্পল কিভাবে কমপ্লেক্স টু সিম্পল করা যায় আমরা সেটা দেখব। অর্থাৎ আমরা শিখেছি যে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, তার সংজ্ঞা এবং উদাহরণ দেখেছি। আবার সিম্পল সেন্টেন্স কাকে বলে তার উদাহরণ দেখেছি। তাহলে আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে গঠন হয় এবং দেখলে আমরা অবশ্যই বুঝতে পারবো, কারণ আমি দেখিয়েছি। সুতরাং কমপ্লেক্স সেন্টেন্স থেকে কিভাবে সিম্পল করতে হয়, সিম্পল সেন্টেন্স কিভাবে গঠন হয় সেটা আমি দেখেছি। তাহলে আমরা কিছু নিয়ম ধরে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করব। ফার্স্ট যে রুলটা আমরা দেখব সেটা হচ্ছে এখানে কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে। যদি দো অথবা although যুক্ত দো অথবা although যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম। যদি কমপ্লেক্স সেন্টেন্সে দো although থাকে, অর্থাৎ আমাদের এখানে এইটা মনে রাখতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্সে তাহলে কি থাকে, দো although থাকে। এই দো although যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পল করতে হয় আমরা এখন দেখব। যদি দো although থাকে কমপ্লেক্স সেন্টেন্সে, তাহলে দো although উঠে গিয়ে ফার্স্ট যেটা আসবে সেটা হচ্ছে ইন স্পাইট অফ প্লাস সাবজেক্টের পসেসিভ কেস বলবে। পসেসিভ কেস অর্থাৎ হি থাকলে হি, ইওর থাকলে ইওরই বলবে। তারপরে দে থাকলে দেয়ার। পসেসিভ কেস আমি এটাকে আলোচনা করেছিলাম পসেসিভ কেস দিয়ে, সেটা এখন কাজে লাগতে। সুতরাং গ্রামারের প্রত্যেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, জানা থাকতে হবে একটা আরেকটা পরিপূর্ণ। তাহলে পসেসিভ কেস প্লাস am, is, are, was, were থাকলে being বলবে, being প্লাস প্রথম ক্লজের বাকি অংশ। প্রথম ক্লজের বাকি অংশ করবে প্লাস একটা কমা বলবে প্লাস দ্বিতীয় ক্লজ বলবে। তাহলে একটা উদাহরণ দিলে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে। Though he was weak, he went to school. আমরা আগে কি মিনিং করে দেখি। যদিও সে অসুস্থ ছিল, তারপরে কি সে স্কুলে গিয়েছিল। এখানে মিনিংটা এরকম আসবে যে যদিও সে অসুস্থ ছিল, দুর্বল ছিল, তবুও সে স্কুলে গিয়েছিল। তাহলে আমি গঠনে বলেছিলাম দো although পরিবর্তে ইন স্পাইট বলবে, ইন স্পাইট অফ বলবে। এইখানে এটা সাবজেক্টের পসেসিভ কেস ইজ। ইন স্পাইট অফ হিজ am, is, are, was, are থাকলে বিং বলবে। ইন স্পাইট অফ হিজ বিং উইক, তাহলে প্রথম ক্লাসের বাকি অংশ প্লাস দ্বিতীয় ক্লাস যা আছে তাই আমরা লিখব।
ইনস্পাইটের পরিবর্তে আমরা ডেসপাইট বসাতে পারি, কোনো ভুল হবে না। তাহলে এই দুটোর মিনিং হচ্ছে সত্ত্বেও, এই দুটোর বাংলা মিনিং হচ্ছে সত্ত্বেও। আমরা মিনিং করলে আসে যে অসুস্থ থাকা সত্ত্বেও সে স্কুলে গেছে, আমাদের মিনিংটা এরকম আসে। আর আমাদের আরেকটা এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে শুধু এর পরিবর্তে হ্যাভিং করবে। যদি হ্যাভ একটা হ্যাড থাকে তাহলে সেটার পরিবর্তে হ্যাভিং করবে, বাদ বাকি নিয়ম সেম। সুতরাং আমি তার ওয়ার্ড থাকলে বিং এবং হ্যাভ আর হ্যাড থাকলে হ্যাভিং, এটা একটু মনে রাখতে হবে। তাহলে আমি হ্যাভ আর হ্যাড দিয়ে আরেকটা উদাহরণ দেখাই, তাহলে বিষয়টা আরো সহজ হবে বুঝতে। সেটা হচ্ছে যে though he has been working hard, though he has been working, though he has been working hard, he failed in the examination. Failed in the examination. অর্থাৎ এখানে আমাদের কি আসছে, হ্যাজ আসছে। তাহলে শুধু এর পরিবর্তে আমরা বিং বসাবো, হ্যাভিং বসাবো, হ্যাভিং বসালে আমাদের বাদ বাকি যেটা আছে সেটা। তাহলে ইন ইজ স্পাইট অফ হিজ হ্যাভিং, in spite of his having working hard, বাদ বাকি যেটা আছে সেটা। অর্থাৎ এখানে একটা কথা আছে, যদি আমরা হ্যাভিং দেই তাহলে আমরা এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করার দরকার নেই। তাহলে ইন স্পাইট অফ হিজ হ্যাভিং ওয়ার্ক হার্ড, বাদ বাকি ক্ষেত্রে সেটা বাদ বাকি যেটা আছে আমরা বুঝিয়ে দেবো। আবার এরকম আমরা লিখতে পারি যে ইন স্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড। এবার হ্যাভিংটা আমরা যদি নাও বসাই তাহলে আমরা ভার্বের যে মেইন ভার্বটা থাকবে তার সাথে শুধু আইএনজি যোগ করে দিতে পারি, যে ইন স্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড। মানে হ্যাভিং না দিলে আমাদের মেইন ভার্ব যেটা থাকবে তার সাথে আইএনজি যোগ করতে হবে, এবং হ্যাভিং দিলে আমাদের মেইন যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যোগ করার দরকার নেই। তাহলে ইন স্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড, বাদ বাকি যেটা আছে যদি বলা আছে সেটা বসে যাবে। আমি এই হ্যাভিং এর আরেকটা উদাহরণ ভালো করে দেখাচ্ছি, তাহলে আরো বেশি সুবিধা হবে বুঝতে। এটা তাহলে ক্লিয়ার হওয়া যাবে যে হ্যাভিংটা কিভাবে আসছে, হ্যাভিং কিভাবে হচ্ছে। যে দো হি হ্যাড কোয়ালিফিকেশন, দো হি হ্যাড qualifications, he could not get the job. অর্থাৎ যদিও সে তার কোয়ালিফিকেশন আছে, যোগ্যতা আছে, সে কোনো চাকরি পায়নি। তাহলে আমরা দোর পরিবর্তে ইন স্পাইট অফ হিজ, এইবার হ্যাভিং, অর্থাৎ এখানে হ্যাড আছে
তাহলে হ্যাভিং কোয়ালিফিকেশন ইকুয়াল না তাহলে চলো আমরা আসছে অর্থাৎ আমাদের আমি যে আগেটা দেখিয়েছি সেটা হচ্ছে যদি সাবজেক্টের পরে হ্যাভ হ্যাড অর্থাৎ পাস্ট ইনডিফিনিট হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব হ্যাড এর পাস্ট ইনডিফিনিট থাকলে অর্থাৎ হ্যাড থাকলে সেটার পরিবর্তে হ্যাভ যদি হ্যাভ হ্যাড থাকে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট থাকতে পারে পাস্ট ইনডিফিনিট থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা কি করব হ্যাড এর পরিবর্তে হ্যাভিং বসাবো আর যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট টেন্সে কন্টিনিউয়াস হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করব হ্যাজ বিন অর্থাৎ মেইন ভার্বটা যেটা আসবে তার সাথে শুধু আইএনজি যোগ করে দেব আর বাদ বাকি হ্যাভ বিন বা হ্যাভ বিন সেটা উঠিয়ে দিয়ে আমরা বাদ বাকি গুলো বসিয়ে দেব তাহলে সেই ক্ষেত্রে আমরা ওইটা করতে পারি আর এই ক্ষেত্রে আমরা হ্যাভিংটা বসাতে পারি তাহলে আশা করি যেটা বুঝলাম সেটা ভালো করে বুঝতে পারছো এরপরে অনেকগুলো নিয়ম আছে সিম্পল কমপ্লেক্স টু সিম্পলের যে নিয়মগুলো আমি পর্যায়ক্রমে সবগুলো দেখাবো আর আজ এ পর্যন্তই আমি তোমাদের সাথে আমার ক্লাস শেষ করছি পরবর্তী কমপ্লেক্স টু সিম্পলের আরো অনেকগুলো উদাহরণ এবং নিয়ম নিয়ে আমি তোমাদের মাঝে উপস্থিত হব তাহলে আজকে এখানে শেষ করছি তোমরা যেখানে থাকো ভালো থাকো আশা করি তোমাদের যে পড়াশোনাটা আছে সেটা কন্টিনিউ করবে চালিয়ে যাবে কোনো রকম বাজে কোনো বিষয়ের দিকে মনোযোগ না দিয়ে তোমাদের পড়াশোনায় মনোযোগ দেবে আমি পরবর্তী ক্লাসে তোমাদের মাঝে আবার বলতে থাকবো আজকে সবাই ভালো থাকো যে যেখানে থাকো